বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় উত্তাল ক্রিকেট বিশ্ব এবং লেজেন্ডরা আইসিসিকে রীতিমতো ধুয়ে দিয়েছে। আমার সাথে রয়েছেন শেখ আশিক। আশিক, সমস্যাটা কি আসলে আইসিসির ভেতরেই নাকি? সমস্যাটা আসলে অবশ্যই আইসিসির ভেতরে, না হলে আইসিসির ভেতরকার লোকও বলছে যে বাংলাদেশের সাথে যেটা করা হয়েছে সেটা অন্যায় করা হয়েছে। কেন অন্যায় হয়েছে? কারণ এমন না যে বিশ্বকাপের ম্যাচ শুধু ভারতেই হচ্ছে, পাকিস্তানও তো বিশ্বকাপ খেলছে। পাকিস্তানের ম্যাচগুলো কি ভারতে হচ্ছে? হচ্ছে না তো। ভারত যখন আমরা দেখেছি বিভিন্ন সময় তাদের যত দাবি তোলা হয় আইসিসির কাছে সব দাবি পূরণ হয়ে যায়, তাদের সুবিধা দেয়া হয়। আমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলি, আমি নিজে কভার করেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি। একটা টিম হোটেলে থেকে দুবাইতে একটা ভেন্যুতে সব ম্যাচ খেলেছে। আর কোন দেশকে এই সুবিধা দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। এই সুবিধাগুলো আসলে ভারত সব সময় নেয় এবং এই সুবিধাগুলো নিয়ে আইসিসি আসলে হচ্ছে পাপেট একটা জিনিস, যেটা আসলে ভারত নিয়ন্ত্রণ করে। আইসিসি কি এখন ভারতের ক্রিকেট যন্ত্র হয়ে গেছে? ভারতের ক্রিকেট যন্ত্র আসলে এখন হয়নি, পেয়ার অনেক আগে থেকে হয়েছে। কারণ না, এখন তো মনে হচ্ছে পুরোপুরি ভারতের আন্ডারেই চলে গেছে। আন্ডারে আমি তো বললাম পেয়ার, মানে এখন হয়েছে বিষয়টা না, অনেক আগে থেকে আছে। বাট যে বাই যে জিনিসটা আসলে ফোকাস প্রকট হয়ে আকার ধারণ করেছে, একটা সাইডের একটা চরিত্র প্রকাশ পায়, এই হচ্ছে ব্যাপার। বাট আইসিসি সব সময় আসলে লম্বা সময় ধরে আসলে ভারতের দালালি করেছে, এখন আরো বেশি করে করে। এবং পাকিস্তানকেও হুমকি দেয়া হয়েছে, যদি তারা বিশ্বকাপ বয়কট করে তাহলে তাদের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা নেমে আসবে, এরকম হুমকি দেয়া হচ্ছে। এমন হুমকি আসলে বাংলাদেশকেও দিয়েছে। বাংলাদেশকেও বলেছে তাদেরকে তাদের বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হবে। জয় শাহ, অমিত শাহর ছেলে জয় শাহ, তাকেও বলতে শুনেছি যে বাংলাদেশের বিপক্ষে অনেক বড় ধরনের ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে তাদেরকে হ্যান করা হবে, ত্যান করা হবে। আলটিমেটলি এইগুলা হচ্ছে। বাট ইন্ডিয়া যখন বলে যে আমি পাকিস্তানে টুর্নামেন্ট খেলতে যাব না, ম্যাচ খেলতে যাব না, কখনো কি বলতে শুনেছেন যে ভারতকে শাস্তি দেওয়া হবে? ভারত যদি পাকিস্তানে খেলতে না যায় এই আইসিসি ইভেন্টটা, তাহলে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ভারতকে সাজা দেওয়া হবে, ভারতকে জরিমানা করা হবে। এই ধরনের কোনো কথা কখনো কি আইসিসির কাছে? না, আমাদের কানে তো আসেনি, এরকম কারোর কানেই আসে নাই। যদি ঘটতো অবশ্যই দেখতেন। আলটিমেটলি ভারত যা চায় নিজেদের সুবিধার জন্য, আইসিসি সেই ডেকোরেশনেই আসলে কাজ করে। আচ্ছা আশিক, আপনি আসলে নিজে কি মনে করেন একেবারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে? বাংলাদেশের অনেক মানুষকে আমি বলতে শুনেছি যে বাংলাদেশের বিশ্বকাপটা ভারতের মাটিতে গিয়ে খেলা উচিত ছিল। আবার অনেকে বলছে না, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একেবারে সঠিক। আপনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে কি বলবেন? বাংলাদেশ সরকারকে আসলে বাংলাদেশ দলকে ভারতের মাটিতে না পাঠিয়ে একটা বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছে কিনা? থামুন, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে এই যে ভারতের বিশ্বকাপ খেলতে না যাওয়া, ভারতের মাটিতে বাংলাদেশের কিছু পয়েন্ট। নাম্বার 1, আলোচনা শুরুটা উঠেছে মুস্তাফিজকে দিয়ে। মুস্তাফিজ আসলে কেন বিপিএল এ খেলবে না, মুস্তাফিজ আসলে কেন আইপিএল এ খেলবে না, এর কোনো প্রপার ব্যাখ্যা কি ভারত দিয়েছে? বিসিসিআই দেয়া হয়নি এবং তারা ক্ষমাও চায়নি। মুস্তাফিজ ইস্যুতে ভারত ক্ষমা চায়নি। ভালো কথা। এখন ভারতে বাংলাদেশকে কিভাবে নিরাপত্তা দেবে? এক মুস্তাফিজকেই নিয়ে যখন এত সমস্যা, গোটা বাংলাদেশ দল যদি ভারত খেলতে যেত, সেই ভারতীয়রা, উগ্র ভারতীয়রা কি ধরনের আচরণ করতে এবং তাদেরকে কোন পদ্ধতিতে নিয়ন্ত্রণ করবে, তার কোনো ফ্রেমওয়ার্ক কি ভারত দেখিয়েছে? বিসিসিআই দেখিয়েছে? আইসিসি দেখিয়েছে? দেখাতে পারেনি। অর্থাৎ আইসিসি কখনো এটা করতে পারেনি। আর আরেকটা কথা, আপনি নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবেন যে বাংলাদেশ আসলে কেন দাবি করলো যে অন্য দেশে যে খেলবে বিশ্বকাপ, ভারত হোস্ট ভেন্যুতে গিয়ে। ইভেন অনেকেই বলতে পারে এটা যে হোস্ট ভেন্যু বাদ দিয়ে অন্য দেশের মাঠে গিয়ে বা অন্য দেশের মাটিতে গিয়ে কেন বিশ্বকাপ খেলবে বাংলাদেশ? এখন অন্য দেশে গিয়ে যে বিশ্বকাপ খেলা যায় বা অন্য দেশে গিয়ে যে আইসিসি ইভেন্ট খেলা যায়, এটা প্রথম কারা দেখিয়েছে? ইন্ডিয়া দেখিয়েছে। তাহলে আপনি যখন দেখাবেন যে আপনার সমস্যার কারণে আপনি একটা দেশে বিশ্বকাপ খেলতে যাবেন না, তাহলে আপনার দেশে যদি সমস্যা থাকে, আপনার দেশের জনগণের উগ্রতা যদি একদম হিমালয় পর্বত ছুঁয়ে যায়, তখন আমি কেন আপনার দেশে খেলতে যাব? এই প্রশ্নের উত্তর কে দিবে? জন্টি রোডস বলেছেন যে ক্রিকেট আর রাজনীতি এখন একই সুতোয় গেঁথে যাচ্ছে, অর্থাৎ ক্রিকেটের মাঝে রাজনীতি চলে আসছে, যদিও বিষয়টা হওয়া উচিত না। একদম সঠিক কথা। ক্রিকেটের সাথে রাজনীতি আসলে আজকে থেকে মেশানি। ক্রিকেট প্রথমে হয়েছে বাণিজ্যিকরণ, এরপরে হয়েছে রাজনৈতিকরণ। একদম রাজনৈতিক মেরুকরণ করা হয়েছে ক্রিকেট নিয়ে। দেখেন যে, এবং এই কাজটা শুধুমাত্র ভারতই করে, ভোটের সময় আরো বেশি করে করে। দেখেন যে আজকে আপনি
এর আগে ছিল পাকিস্তানের সাথে সমস্যা, তো আগেও ছিল, এখনো আছে। পাকিস্তানে যদি আমি খেলতে না যাই, আমি যদি আমার দেশকে তাতিয়ে তুলি যে পাকিস্তানে আমরা খেলতে যাব না, পাকিস্তানে আমাদের চিরশত্রু, সেটা বা তাদের শত্রু, তখন যারা পাকিস্তান বিরোধী তারা সবাই ওই সরকারের পক্ষে কথা বলবে। আবার এখন দেখা যাচ্ছে যে ভারতে বাংলাদেশ বিরোধী মানে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে ভারতের প্রত্যেকটা সেক্টরে। আপনি দেখেন যে যখন কাউকে বাংলায় কথা বলতে দেখা যাচ্ছে ভারতীয়দের, তাদেরকেও বাংলাদেশি সন্দেহ করে আক্রমণ করা হচ্ছে। এবং কয়েকদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে, বাংলাদেশি সন্দেহ করে ভারতীয়কেই তারা মেরে ফেলেছে। তারা আলটিমেটলি সে কিন্তু বাংলাদেশি না, সে হচ্ছে ভারতীয় এবং পশ্চিমবঙ্গের জনগণ। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এই যারা বাংলাদেশ নিয়ে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি তৈরি করেন তারাই কিন্তু সেই পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। কারণ বাংলাদেশে কোনো আলোচনা হলে, কোনো নিউজ হলে, ভাষা যেহেতু বাংলা এক, তো তারাই সবচেয়ে সবার আগে রিঅ্যাক্ট করে শুরু করে। এবং ইন্টারেস্টিংলি তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। যখন কাউকে বাংলাদেশি সন্দেহ করা হয় কোনো ভারতীয়দেরকে, একদম চোখ বন্ধ করে সেই ব্যক্তিটি হচ্ছে পশ্চিমবঙ্গের। এবং আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গের লোকজন যেগুলো করে, পশ্চিমবঙ্গ নিজেরাই হচ্ছে তাদেরকে বলা হয় ভারতের থার্ড ক্লাস নাগরিক। আপনি পশ্চিমবঙ্গের কেউ বা বাংলা ভাষাভাষী কেউকে লাস্ট কবে ভারত জাতীয় দলে দেখেছেন? দেখেন নাই। এবং পশ্চিমবঙ্গ বা কলকাতা তারা একদম চরমভাবে ডিপ্রাইভড। তারা যে ভারত করে, তারাই তো ভারতের সঠিক সুযোগ সুবিধা পায় না, বঞ্চিত। তাদেরকেই আসলে বাংলাদেশি সন্দেহ আক্রমণ করা হয়, তাদেরকে বাংলায় কথা বলার জন্য হচ্ছে ক্ষোভটা কি এদিকে ঝাড়ে নাকি? এদিকে ঝাড়ে। আবার ওইখানে গিয়ে তারা কিন্তু একদম আবার দিল্লি বা হচ্ছে পুনে বা যেসব জায়গাতে একটু এলিট ক্লাস, সেখানে গিয়ে তারা কিন্তু একদম নিচু শ্রেণীর মতো থাকে, দম্ভটা তখন হারিয়ে যায়, থাকে না। এবং এই রাগটা আসলে তারা বাংলাদেশের উপর দেখাতে চায়। আলটিমেটলি ভারতের সমস্যাটা এইখানে। এবং এই যে উগ্রবাদ বা হচ্ছে উগ্র বাংলাদেশ বিরোধী যে আচরণটা, এটা পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে এখন গোটা ভারতে ছড়িয়ে গেছে। তো এই জায়গা থেকে আসলে দোষটা কার এটা সবাই জানে, এবং বাংলাদেশ নিয়ে তাদের চুলকানিটা সবাই জানে। এখন এই যে ঝামেলাটার একটা বড় মানে ক্রিকেট রাজনীতি, এই ঝামেলাটা বড় একটা অংশ শুরু হয়েছিল যখন ফাইনালে অস্ট্রেলিয়া ভারতকে হারায়। হ্যাঁ, তো ওই সময় বাংলাদেশ কেন অস্ট্রেলিয়াকে সাপোর্ট দিল, এটা ছিল তাদের সমস্যা। তো আমি যদি বলি যে একটা দেশের জনগণ কোন দেশকে সাপোর্ট করবে, এটা আপনি কেন নির্ধারণ করবেন? তারা তো এটা ঠিক করে দেওয়ার কেউ না। এই জন্য তো আপনি গালি দিতে পারেন না। এই জন্যই তো বাংলাদেশিরা বলে যে হচ্ছে ভারতের বিপক্ষে কলা গাছ দাঁড়ালে আমি কলা গাছকে সাপোর্ট করবো। আলটিমেটলি তো এটা তো ক্ষোভের জায়গা। আশিক, ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল, তিনি এক ধরনের হুমকি দিয়েছেন বলতে গেলে বাংলাদেশকে। তিনি বলছেন যে বাংলাদেশ যেহেতু এই টি-20 বিশ্বকাপটা বয়কট করেছে, সামনের দিকে তাদের আরো অনেক সমস্যার মুখে পড়তে হবে। হ্যাঁ, মদন লাল এই কথা বলেছেন। এবং মদন লাল আসলে বলতে চেয়েছেন যে মানে মদন লালের কথা আসলে প্রকাশ পায়, আমি যে ইন্টারভিউটা করেছি সেখানে এর সাম আপটা করলে এমন দাঁড়ায় যে হচ্ছে ভারত যেহেতু আইসিসির নিয়ন্ত্রণ করে, সুতরাং যেহেতু ভারতে তারা বিশ্বকাপ খেলতে আসেনি, ভারতের উপরে ক্ষোভের কারণে তারা বিশ্বকাপ খেলতে আসেনি, সুতরাং এর প্রতিশোধটা আইসিসি নেবে। কারণ বাংলাদেশ যে মদন লালকেও এরকম বার্তা দেয়া হয়েছে এবং বাংলাদেশ যে সাহসটা দেখিয়েছে, এই সাহসটা ভারতের বিপক্ষে গেছে। যে কারণে মদন লালও জানে যে আইসিসি আসলে ভারতের পাপেট, তো যে কারণে আসলে বাংলাদেশকে শাস্তি পোহাতে হবে। এটা তারা এক প্রকার হুমকিও বলতে পারেন এবং জেনে বুঝে ঠান্ডা মাথায় করা ভবিষ্যৎবাণীও বলতে পারেন। আচ্ছা, এখন বাংলাদেশের ক্রিকেট আসলে যখন যে টি-20 বিশ্বকাপটা বয়কট করার পরে বাংলাদেশের ক্রিকেটটা শঙ্কার মুখে পড়ে যাবে, এরকম অনেকে বলছে, আমাদের বাংলাদেশিরাই বলছে। এটা আসলে কতটা সত্য? শঙ্কার মুখে, এখন শঙ্কা মানে কি ধরনের শঙ্কা? ধরুন আপনি একটা আইসিসি ইভেন্ট মিস করলেন, সেটা তো আসলে আলটিমেটলি দিন শেষে বিষয়টা তো এমন মানে একটু তো নেগেটিভ অবশ্যই আছে। তো এর মানে এই না যে বাংলাদেশের ক্রিকেট একেবারে ধ্বংস হয়ে গেছে, এর তো সুযোগ নাই। কারণ আপনি চাচ্ছেন যে ক্রিকেটকে গ্লোবালাইজ করতে, মানে আপনি মাঝে মাঝে চান যে ফিফার সাথে টক্কর দিতে। আপনি এই জন্য চীনকে চাচ্ছেন ক্রিকেটে আনতে, ব্রাজিলকে চাচ্ছেন ক্রিকেটে আনতে, আর্জেন্টিনাকে আনতে চাচ্ছেন ক্রিকেটে, ছড়াতে চাচ্ছেন। যখন আপনি ক্রিকেটটা ছড়াতে চাচ্ছেন, তখন বাংলাদেশ তো আলটিমেটলি 9 বা 10-এর মধ্যে বা টেস্ট মানে টপ 10 টিমের একটা টিম। এই টিমকে বাদ দিয়ে আপনি কিভাবে আসলে আগাবেন? আর একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, এটা নিয়ে বাংলাদেশিদের ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখি না। সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু ক্রিকেটের বড় একটা বাজার। আপনি ইংল্যান্ডে যদি ধরেন যে একটা ম্যাচে যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় একটা টুর্নামেন্টে, আর ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়, কোথায় আসলে বাণিজ্যটা বেশি? আপনি বাংলাদেশের জনগণকে যেভাবে একদম পুরো খেলার সঙ্গে
একত্রিত করতে পারবেন, মিশে যায় পুরো, মিশে যায় একদম, মানে একদম আবেগ নিয়ে খেলতে পারবেন। আপনি কি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার জনগণের সাথে এটা পারবেন? নিউজিল্যান্ডের সাথে পারবেন? নিউজিল্যান্ড ধরেন যে এখনো চ্যাম্পিয়ন হয়নি কোথাও গ্লোবাল ইভেন্ট, ঠিক আছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়া, তারপরে তো নিউজিল্যান্ড অনেক ভালো টিম। নিউজিল্যান্ডে তো মানে অনেকেই জানে না নিউজিল্যান্ডে কোথায় ক্রিকেট খেলা হচ্ছে, এবং ক্রিকেটাররা অতটা জনপ্রিয় নন সেখানে, জনপ্রিয় নন। আমি একজন গল্প শুনেছিলাম একজন সিনিয়র ক্রীড়া সাংবাদিকের, যে তিনি হচ্ছে নিউজিল্যান্ডে গেছেন, যাওয়ার পর তিনি বলছেন যে হচ্ছে কারো কাছে, একজনের কাছে জিজ্ঞেস করেছেন যে স্টেডিয়ামটা কোথায়, ক্রিকেট স্টেডিয়ামটা কোথায়। তো সেই লোক, সেই নিউজিল্যান্ডের সে নাগরিক বলছে, আপনি বোকা নাকি, পাশেই রাগবি হচ্ছে, আপনি ক্রিকেট স্টেডিয়াম খুঁজেন কেন? ক্রিকেট স্টেডিয়ামে আবার কি, এখানে আবার আপনার কাছে, এখানেও মানুষ যায়। তো এই হচ্ছে ব্যাপার। আপনি ইংল্যান্ডে যাবেন, ইংল্যান্ডে হচ্ছে ফুটবল, অস্ট্রেলিয়াতে ফুটবল বা সকার, তারা বলে সকার, অস্ট্রেলিয়াতে সকার বা ফুটবল, ইউএসএ তে ফুটবল। তো ফুটবলটাই হচ্ছে গ্লোবাল গেম, এবং যে দেশে ফুটবল আছে সেখানে আপনি ক্রিকেট নিয়ে আসলে কিছু করতে পারবেন না। এবং যাদের আসলে, যেসব দেশের মানুষের সময়ের মূল্য অনেক বেশি, তাদের কাছে আপনি ক্রিকেট নিয়ে কিছুই করতে পারবেন না। ক্রিকেট মানেই আসলে সাউথ এশিয়া। সাউথ এশিয়ার অন্যতম একটা টিম বাংলাদেশ, যার জনসংখ্যা আবার অনেক বেশি, 20 কোটির উপরে জনসংখ্যা হবে বাংলাদেশে। তো 20 কোটি মানুষকে বাদ দিয়ে আপনি ক্রিকেটের গ্লোবালাইজ করতে চাবেন বা ক্রিকেটের বাণিজ্যটা করতে চাবেন, এটা আপনার লস প্রজেক্ট হবে। সুতরাং বাংলাদেশকে সাইড করে দেওয়ার সুযোগ আসলে নেই। আচ্ছা, আল জাজিরার একটা প্রতিবেদনে বলা হয়েছে যে আইসিসি যেটা করেছে সেটা বাংলাদেশের সাথে ইনজাস্টিস। অবশ্যই ইনজাস্টিস। আপনি ভারত যখন চায় তখন আপনি ভারতের ভেন্যু পাল্টান, ভারত যখন চায় তখন আপনি তাদেরকে সবগুলো ম্যাচ, তখন হাইব্রিড মডেল ঠিক আছে। হাইব্রিড, শুধু হাইব্রিড মডেলই না, আমি শুরুতেই বলছিলাম, একটা হোটেলে থেকে একটা স্টেডিয়ামে ম্যাচ খেলবে তার, অর্থাৎ তাদের কোনো ভ্রমণ ক্লান্তি নেই, তাদের কোথায় যেতে হবে, কোথায় নতুন হোটেলে থাকতে হবে, কোথায় রাস্তায় চলাচল করতে হবে, বা হচ্ছে এক স্টেট থেকে আরেক স্টেটে যেতে হবে, এই ধরনের কোনো ট্রাভেল এর যে ক্লান্তি সেটা নেই। একদম নিশ্চিন্তে এক হোটেলে বসবেন, এক হোটেলে শুরু থেকে ফাইনাল একদমই টুর্নামেন্ট শেষ করে আসবেন। এইটাকে আর কোনো দলকে সুযোগ সুবিধা দিবে? এই সুবিধা দিবেন। তো আলটিমেটলি এইটা ইনজাস্টিস হয়েছে। আমি জেসন গিলেস্পির একটা ইন্টারভিউ পড়ছিলাম, সেখানে তিনি বলেছেন যে এই যে হাইব্রিড মডেলে যে খেলা যায় বা অন্য দেশে গিয়ে খেলা যায় ইভেন্ট, এটা তো ভারত দেখিয়েছে, তাহলে এখন বাংলাদেশের সাথে কেন এমন করা হবে? তারা তো ভ্যালিড রিজন দেখিয়ে তারপরেই চেয়েছে ভেন্যু পাল্টাতে। শুধুমাত্র পাকিস্তানকে দেখলাম যে বাংলাদেশের হয়ে কথা বলতে, অন্য যারা রয়েছে টেস্ট প্লেইং নেশন, তারা বাংলাদেশের হয়ে কেন? আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনার কথা। আপনি বলছেন যে হচ্ছে নির্বাচন হয়েছে, মানে ভোট হয়েছে, ভোটিংটা হয়েছে। তো এই যে ভোটিং ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তো বাংলাদেশের মানুষকে আর বোঝানোর কিছু নেই নতুন করে। বাংলাদেশের জনগণ ভোটিং ইঞ্জিনিয়ারিং সম্পর্কে খুব ভালো জানে। ধরেন যে ভোট দিতে বসছে কারা, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ঠিক আছে। তো যখন আইসিসি আপনার হাতে, তখন আপনি বলবেন যে হচ্ছে ভোটটা ওইখানে দাও, না হলে সমস্যা আছে, তোমাদেরও সমস্যা আছে, বলাই যায়। এটা নতুন কিছু না ভাই, সব জায়গায় তারা জানতো যে ভোটের রেজাল্টটা তারা আগে থেকেই জানতো। এখন চাইবে যে আইসিসি, মানে একটা আই ওয়াশ আর কি দেখিয়ে দেয়া। আইসিসি যে পক্ষে আছে, যে পক্ষে আসলে অন্যরা ভোট চিন্তা করছে যে ইন্ডিয়ার ভোটটা তো ওইখানে যাবে, তো অস্ট্রেলিয়া চিন্তা করবে তো আমার ভোটটা ওইখানেই দিই, শ্রীলঙ্কা চিন্তা করবে যে আমি যে ভোট দিব বাবা, ভোট দিয়ে তো পরে তো সমস্যা হবে। পাকিস্তান তো জানে ভাই আমি এমনিতেও ভারতের শত্রু, এমনিতেও ভারতের শত্রু, আমার আর নতুন করে শত্রুতা করার কিছু নাই। আচ্ছা, তো যে কারণে আসলে আলটিমেটলি অন্য কেউ নতুন করে শত্রুতা করার প্রয়োজন পড়েনি, বাট পাকিস্তান জানে যে সে আগে থেকেই ভারতের শত্রু, সুতরাং সে সাহস করে ভোটটা দিয়েছে। আচ্ছা, এই ভোটিংটার আরেকটা দিক কিন্তু আছে। সেই দিকটা হচ্ছে যে যদি বাংলাদেশ এই ভোটিং এ জিতে যেত, তাহলে ম্যাচগুলো সরে যেত শ্রীলঙ্কায়, অর্থাৎ আইসিসি চাইলেই বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরাতে পারত। হ্যাঁ, এখন এখানে আমার দুইটা পয়েন্ট আছে। হয় আইসিসি আগে থেকেই জানে যে হচ্ছে ভোটে কে জিতবে, বা ভোটটা তারা ফিক্সড করে রেখেছে, এইভাবে সিস্টেম করে ইঞ্জিনিয়ারিং করে আমরা দেখিয়ে দিতে পারবো, এবং তার সবকিছুই পাতানো ছিল যে ভোটটা কোন দিকে যাবে, সুতরাং শ্রীলঙ্কায় যে খেলা হবে না এটা আমরা জানি। আর নাম্বার 2 হচ্ছে যদি এটা না করতো তখন হয়তো বা 50-50 চান্স ছিল, হয় শ্রীলঙ্কায় হবে না হয় হবে না। কিন্তু আইসিসি জানে যে সবকিছু ফিক্সড করা আছে, এভাবেই করা যাবে, এভাবে ইঞ্জিনিয়ারিং করে ভোটগুলো এদিকে নেওয়া যাবে, সুতরাং শ্রীলঙ্কা আয়োজন করার প্রয়োজনটা আসলে পড়বে না, এটা তারা ভালো করেই জানে। আচ্ছা, ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন তারা কি বলছে? তাদেরও তো সে একই কথা, যে বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে, বাংলাদেশকে ঠকানো হয়েছে, বাংলাদেশের সাথে মানে ইনসাফ হয়নি, এটা তাদের বেইনসাফ হয়েছে। তো আলটিমেটলি বিষয়টা হচ্ছে এমন, এখন যে আমি যদি বলি ফিফার কথা, ফিফা হচ্ছে অ্যাকচুয়াল গ্লোবাল অর্গানাইজেশন স্পোর্টসের, আর আইসিসি হচ্ছে বায়াসড, তাদের বায়াসনেস ভারতকে ঘিরে, এবং এইটা আসলে ডে বাই ডে বাড়তে থাকবে, চলতে থাকবে।
এটা শেষ হওয়ার কোনো লক্ষণ শেষ হওয়ার লক্ষণ আসলে নেই, কারণ ক্রিকেট যেহেতু গ্লোবাল গেম না, ক্রিকেটে যেহেতু ইউরোপিয়ান দেশগুলো অত বেশি গুরুত্ব দেয় না, বা খেললেও হচ্ছে ধরেন যে ইউরোপিয়ান দেশগুলো যারা খেলে ক্রিকেট, তাদের দেশের অধিকাংশ ক্রিকেটার দেখবেন যে হচ্ছে মাইগ্রেন্ট, বিভিন্ন দেশ থেকে এসেছে, মোটামুটি ক্রিকেট খেলতো, তাকে দলে নিয়ে নিচ্ছে। এটা ব্রাজিল আর্জেন্টিনাও হয়। শেষ একটা এদিকে প্রশ্ন, জি পেয়ার শেষ প্রশ্নটা হচ্ছে যে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর একটা প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। তারা চাইছে সাকিব জাতীয় দলে ফিরুক, এমনকি সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে ফেরানোর ইচ্ছাও প্রকাশ করেছে বিসিবি। এটাকে আবার বাংলাদেশের অনেকেই বলছেন যে বাংলাদেশ যেহেতু বিশ্বকাপে খেলতে যাচ্ছে না, আই ওয়াশ করার জন্য বিসিবি সেদিনই এই ঘোষণাটা দিয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমার কাছে কিছুটা যৌক্তিক মনে হয়েছে, কারণ দেখেন যে সাকিব আল হাসান যদি অপরাধী হন, তার বিচার করা উচিত, কিন্তু মানে আলটিমেটলি তাকে আপনি দেশে আসতে দিবেন না বা খেলতে দিবেন না, এটাও বিষয়টা কেমন। সে আসুক, দেশে আসুক, খেলুক, এবং যদি অপরাধের প্রমাণ পায় অবশ্যই শাস্তি পাওয়া উচিত তার, এটা তো দেখবে আদালত। তো বাট এটা আপনি যেটা বলেছেন, এটা আমার কাছে মনে হয়েছে যে হঠাৎ করে এই দিনই কেন সাকিব আল হাসান ইস্যু। আপনি মানে চিন্তা করে দেখবেন যে উড়ে এসে জুড়ে বসার মতো একটা ইস্যু সাকিব আল হাসান হুট করে। সাকিব আল হাসানকে এখনো বাংলাদেশের প্রয়োজন আছে, এবং সঠিক প্রসেসিং মেইনটেইন করে অবশ্যই আমি সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দলে দেখতে চাই, এবং যদি তিনি ফিট থাকেন, যদি তিনি খেলার মতো থাকেন, অবশ্যই তিনি খেলবেন। কিন্তু হুট করে কেন এই দিনই, মানে যখন একদম বিশ্বকাপ খেলার না কেন খেলছে না প্রশ্ন উঠছে, বা বিসিবি অদূরদর্শিতা, যাই হোক, বিসিবি কেন আসলে শ্রীলঙ্কায় শিফট করতে পারলো না, নিজের প্রভাব কেন খাটাতে পারলো না, সবকিছু আগে থেকে দাবি কেন তোলা হলো না, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে জনগণকে একটা আই ওয়াশ দেওয়ার জন্য হঠাৎ করে এই দিনই সাকিব আল হাসান ইস্যু টানা হয়েছে। সাকিব আল হাসান ইস্যু আরো এক সপ্তাহ ওয়েট করে ঠান্ডা মাথায় করা যেত, আরো ভালোভাবে করা যেত, আরো অনেক কিছু রেডি করে তারপরে করা যেত, কিন্তু সেটা হয়নি। আশিক, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়ে এক ধরনের অবিচারই করেছে আইসিসি, বলছেন লেজেন্ডরা, এবং ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন তারাও বলছে আইসিসির ভেতরেই সমস্যা রয়েছে। রহমান পেয়ার, স্টার নিউজ।